দুদিন আগে ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র ত্রিবেদী বা দ্বিবেদী উনি পাকিস্তানের উদ্দেশ্যে একটা হুমকি দিছিলেন। সেটা কি, পাকিস্তানকে উনি বলেছিলেন যে তোমরা কি ভূগোলের অংশ হয়ে থাকতে চাও নাকি ইতিহাসের অংশ হয়ে থাকতে চাও, সেটা তোমরা নির্ধারণ করো। ভয়ঙ্কর হুমকি না? ভূগোলের অংশ হিসেবে থাকতে চাও নাকি ইতিহাসের অংশ হিসেবে থাকতে চাও? অর্থাৎ বলতে চাচ্ছে যে আমরা তোমাদের দেশকে আক্রমণ করলে তোমাদের দেশ একেবারে পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সুতরাং সেটা হবে অতীত মানে ইতিহাসের ঘটনা। অর্থাৎ অতঃপর পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে যে পাকিস্তান নামে একটা দেশ ছিল, এবং অর্থাৎ বলতে চাচ্ছে যে তোমরা যদি ভালো প্রতিবেশী সুলভ আচরণ করো তাহলে ভূগোলে অংশ হয়ে থাকবা, মানে পাকিস্তান টিকে থাকবে। এই তো এই ধরনের হুমকি ধামকি শুনলে পাকিস্তানের তরফ থেকে তো পাল্টা হুমকি আসবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তারা যে চুপচাপ থাকবে এটা মনে করার কোনোই কারণ নাই, কারণ পাকিস্তান একটা ভিখারি দেশ হলেও এমনি হম্বিতম্বিতে তারা কিন্তু খুবই ওস্তাদ, এবং কাঙ্ক্ষিতভাবে সেই ধরনের একটা হুমকি অলরেডি চলে আসছে। এই যে পাক প্রতিরক্ষা মন্ত্রী সে কি বলছে যে দুঃসাহস দেখালে ভারতের মানচিত্র বদলে যাবে। আচ্ছা, তার মানে ভারত যদি পাকিস্তানের এগেনস্টে কোনো পদক্ষেপ নেয় সামরিক, তাহলে ভারতের মানচিত্র বদলে যাবে। অর্থাৎ ভারতের মানচিত্রে বর্তমানে যে দেশ মানে যে অবস্থায় আছে এটা থাকবে না, কিছু কিছু জায়গা বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশে পরিণত হবে। এবং অবশ্যই ওই যে নর্থ ইস্টার্ন যে ইয়েগুলো আছে, প্রভিন্স বা স্টেটগুলো আছে, যেটাকে বলা হয় 7 সিস্টার্স, সেইগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম। অর্থাৎ ওরা স্বাধীন দেশ হয়ে যাবে। তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এখন হঠাৎ কী হলো যে এদের মধ্যে এরকম যুদ্ধংদেহী ভাব তৈরি হলো? ইন দি মিন টাইম পাকিস্তানের থেকে জঙ্গি মঙ্গি তো ভারতে ঢুকে কোনো কিছু করে নেই, কোনো গুলিগুল্লা বা সন্ত্রাসী কোনো আক্রমণ টাক্রমণ কিছুই করে নাই। না করা সত্ত্বেও ভারতের সেনাবাহিনী প্রধান এই ধরনের হুঙ্কার কেন দিল, এটা তো বুঝছি না। নাকি একটা এসপার ওসপার করতে চায় ভারত আর পাকিস্তান, মানে ভারত পাকিস্তানের সাথে একটা এসপার ওসপার করতে চায়? একদিক দিয়ে হিসাব করলে ঠিকই আছে, কারণ এই পাকিস্তান একটা ভিখারি দেশ, নিজেদের দেশের লোকজনদেরকে না খাইয়ে রাখলেও তাদের সেনাবাহিনী তো টাকা টুকার অভাব নাই, এবং তাদের ওই আইএসআই বলে একটা যে প্রতিষ্ঠান আছে, এই আইএসআইয়ের মধ্য দিয়ে তারা তো ওই আঞ্চলিকভাবে বিভিন্ন জায়গায় অশান্ত করার পরিস্থিতি তৈরি করে। এবং সাম্প্রতিককালে আমরা ভাবছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারে যে বাংলাদেশ, তারা যেমন পাকিস্তানের সাথে দরম মহরম শুরু করছিল, আমরা ভাবছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে নির্বাচিত যে সরকার আসবে, যদি বিএনপি আসে তাহলে তারা পাকিস্তানের সাথে অত দরম মহরম করবে না, এটাই কিন্তু আমরা ভাবছিলাম। কিন্তু আমরা দেখছি বিস্ময়ের সঙ্গে যে এই বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসছে বিএনপি, তারা ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে পদাঙ্ক সেটাই অনুসরণ করে যাচ্ছে। এবং এটাও শোনা যাচ্ছে যে এটাও শোনা যাচ্ছে কি 2 দিন আগেই তো ওদের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের বাংলাদেশে এসে কি জানি মাদক বিরোধী চুক্তি করলো। এটা কি হাস্যকর ব্যাপার না? বাংলাদেশের সাথে পাকিস্তানের মাদকের কোনো চালান যায় নাকি? বাংলাদেশের সাথে মাদকের কারবার হয়তো ভারতের সীমান্ত অঞ্চলে কত 180 না 90টা নাকি ফেন্সিডিলের কারখানা আছে সীমান্ত অঞ্চলে, তো ওখানে ফেন্সিডিল উৎপাদিত হয় এবং যেটা নাকি বাংলাদেশে ঢোকে। অর্থাৎ মাদক বিরোধী চুক্তি যদি করতেই হয় তাহলে তো ভারতের সাথে করা উচিত, পাকিস্তানের সাথে তো এ ধরনের কোনো মাদক সংক্রান্ত বাংলাদেশের কোনো সমস্যা আছে নাকি? না, পাকিস্তান থেকে তো কোনো মাদক বাংলাদেশে আসেও না, বা বাংলাদেশ থেকেও কোনো মাদক পাকিস্তানে যায় না। তাহলে এই মাদক দ্রব্যর চুক্তিমুক্তি করা এগুলো আসলে আইওয়াস। এগুলো বেসিক্যালি প্রমাণ করছে যে বাংলাদেশ খুব ব্যাপকভাবে ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে ধারা নীতি, ওই নীতিতেই আছে, এবং পাকিস্তানের সাথে ব্যাপকভাবে সম্পর্ক উন্নয়ন করতে চায়। এটা খুব বিস্ময়কর ব্যাপার। মানুষ যখন বন্ধুত্ব পছন্দ করে
তো সাধারণত দেখে যে যার সাথে বন্ধুত্ব করছে তার দ্বারা উপকৃত হবে না নাকি ক্ষতিগ্রস্ত হবে। তো বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে তাহলে এই ভিখারি যে পাকিস্তান সে বাংলাদেশের কী উপকারে আসবে? এমনিতেই তো দেখলাম যে সেদিন এই আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত থেকে পাকিস্তানিদেরকে ধরে ধরে পাশে লাথি দিয়ে পাকিস্তানে ফেরত পাঠাচ্ছে। বুঝলাম না, এই দুইটা একেবারে খাঁটি সহি সুন্নি মুসলিম দেশ না? মুসলমানদের মধ্যে তো একটা প্রচণ্ড রকম ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ থাকবে, এটাই তো কাঙ্ক্ষিত। তো সেখানে পাকিস্তানের লোকজন আরব আমিরাতে কাজ করে, তো তারা কি এমন আকাম করলো যে এখন ধরে ধরে পাশায় লাথি দিয়ে তাদেরকে পাকিস্তান ফেরত পাঠাচ্ছে? তো বাংলাদেশের সরকার কিগুলো দেখে না নাকি? যেখানে পাকিস্তানিদেরকে সব জায়গায় ঘৃণার বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে, এবং তার কারণও আছে। এই পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই পাকিস্তানিরা গেছে বা আছে, প্রত্যেক জায়গাতেই দেখা যায় যে তারা নানা রকম প্রতারণার কাজে জড়িত এবং নানা রকম যৌন অপরাধের কাজে জড়িত। অর্থাৎ পাকিস্তানিদের এই বিষয়ে ভয়ঙ্কর কুখ্যাতি আছে। এই জন্য ইদানিংকালে পৃথিবীর উন্নত দেশগুলোতে পাকিস্তানিদেরকে একেবারেই সহ্য করতে পারে না, এবং খালি উন্নত ইহুদি নাসারা কাফেরদের দেশই বা বলি কেন, খোদ মুসলিমদেরও তো সহ্য করতে পারছে না। এই যে এই আরব আমিরাত পাশা লাথি দিয়ে পাকিস্তানিদেরকে খেদাচ্ছে, হোয়ারাস অ্যাট দ্য সেম টাইম নরেন্দ্র মোদীর সাথে আরব আমিরাতের যে শাসক গোষ্ঠী তাদের ভয়ঙ্কর ঘাতি। কি অদ্ভুত ব্যাপার না? এখন আরব আমিরাত কি আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাচ্ছে কিনা বুঝছি না। ওই যে ইসলামে ওই কোরআনে বলা আছে না, যে সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছে কি, হে মমিন মুসলমান, তোমরা মমিন মুসলমানদেরকে বাদ দিয়ে ইহুদি নাসারা কাফেরদের সাথে দোস্তালি করো না, বন্ধুত্ব করো না। যদি করো তাহলে তোমরা ইহুদি নাসারা কাফের হয়ে যাবে। তো ওই আরব আমিরাত কি উল্টো পথে চলছে নাকি কি জানি। যাই হোক, ভারত হুমকি দিয়েছিল, ভারতের সেনাবাহিনী, যে পাকিস্তান তারা কি ভূগোলের অংশ থাকতে চায় নাকি ইতিহাসের অংশ হতে চায়। তো পাল্টা হিসাবে তাদের প্রতিরক্ষামন্ত্রী জেনুইনলি বলছে যে দুঃসাহস দেখালে ভারতের মানচিত্র পাল্টে যাবে। আমরা অপেক্ষাতে আছি, দেখি কার মানচিত্র পাল্টায়। তবে একটা জিনিস খুব মানে আমার কাছে মনে হয়, ভারত আসলে মূলগতভাবে খুবই দুর্বল একটা দেশ, এবং এরা ডিসিশন নিতে অনেক দেরি করে। যেমন কিছুকাল আগে যেভাবে বেলুচিস্তানে সেখানে স্বাধীনতাকামী লোকজনরা যেভাবে আন্দোলন সংগ্রাম শুরু করেছিল, তো তখন ভারত ইচ্ছা করলে তাদেরকে সাহায্য সহযোগিতা করে ওই বালুচিস্তান ওই আলাদা একটা রাষ্ট্র তৈরি করে দিতে সাহায্য করতে পারতো। কিন্তু দোনমনো করেছে ভারত, কিন্তু দোনমনো করেছে। তারা মানে স্ট্রং কোনো ডিসিশন নিতে পারে নাই। তারা খালি কূটনীতি। আরে সবসময় কি কূটনীতি দিয়ে কাজ হয় নাকি? সবসময় কূটনীতি দিয়ে কাজ হয় না, কিছু কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ কিছু ভূমিকা নিতে হয়। আজকে যদি ভারত এই ধরনের একটা অ্যাগ্রেসিভ কিছু ভূমিকা নিত, এই যে বালুচিস্তান একটা স্বাধীন আলাদা রাষ্ট্র হয়ে যেত না। এবং তারা তো ওয়েট করতেছিল যে ভারত কখন তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু তাদেরকে ভয়ঙ্করভাবে হতাশ করছে এই ভারত। তো সব সময় কূটনীতি দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে কিছু অ্যাগ্রেসিভ আচার আচরণ করতে হয়। কিন্তু ভারতের আসলে অত বড় দুঃসাহস নেই, ওদের অত বড় কলজা নেই। হিন্দু না, আসলে তো কাপুরুষ এবং ভীষণ ভয় পায়। তো যাই হোক, মনে হয় না যে ভারত ভবিষ্যতেও কোনো দিন এই বেলুচিস্তানের কোনো কামে আসবে। ওই মুখে মুখে কূটনীতি, হ্যান ত্যান বালসাল এইগুলো করে তাদের কিছু অ্যাগ্রেসিভ, যদি তারা সত্যিকার ভবিষ্যতে পরাশক্তিমুক্তি হতে চায়, তো তাদেরকে কিন্তু কিছু অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতে হবে। কূটনীতি দিয়ে সব কিছু হয় না। একটা পরাশক্তি কী ধরনের আচরণ করবে সেটা তো আমেরিকাকে দেখলেই তো বোঝা যায়, তাই না? আমেরিকার কথাবার্তা যদি কোনো জায়গায় কেউ না শোনে, সাথে সাথে তারা অ্যাগ্রেসিভলি এসে অ্যাটাক করে। এই যে ইরানে, তাই না, অ্যাটাক করে যাচ্ছে। ভারতের ওই ধরনের শক্তি নাই ঠিকই, কিন্তু অ্যাটলিস্ট আশেপাশের দেশগুলোতে কিছুটা হলেও তো অ্যাগ্রেসিভ ভূমিকা তাদের পালন করা উচিত। তাদের বুঝতে হবে যে কূটনীতি দিয়ে সবসময় সব কিছু সমাধান হয় না, এবং কূটনৈতিক যে সাফল্য, অবশ্যই কিছু সাফল্য আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি এমন দাঁড়ায় যে সেখানে সামরিক অ্যাগ্রেশন লাগে।
এবং সামরিক অ্যাগ্রেশন ছাড়াও এটা সমাধান হয় না। তো এখন দেখা যাক ভারত কী করে। পাকিস্তান তো পাল্টা হুমকি দিল, আমরা অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।